ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? আজকে আপনার অফিস নেই? কিছুক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে রোদ। কোনো কথা বলছে না। কোনো সমস্যা হয়েছে নাকি? না, তাহলে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি। আচ্ছা, যাই হোক, আপনি আসুন, আমি টেবিলে নাস্তা সাজাচ্ছি। ওকে। ওকেতে কাজ হবে না, আপনি তাড়াতাড়ি আসেন। হুম। তাহলে ঠিক আছে। মাহি চলে গেলে রোদ ব্যালকনি থেকে বেরিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। নিজেকে ভালো করে দেখছে। আজ সে ভালো করে ঘুমোতে পারেনি। কেন জানি মাহিকে বারবার মনে পড়েছে। ইচ্ছে করছিল মাহিকে ঘুম থেকে তুলে বুকের ভিতরে এতদিনে পুষে রাখা ভালোবাসার সবটা উজাড় করে দিতে, কিন্তু কেন জানি সাহস হলো না। বারবার চোখে মুখে বেশি করে পানি ছিটিয়ে দিল, কিন্তু বুকের ভেতরে যে ভালোবাসার ঝড় বইছে সেটা কি আর পানিতে থামে? অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো রোদ। টাওয়াল দিয়ে মুখটা মোছার পরে রোদের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তুহিনের কল। সাথে সাথে কলটা রিসিভ করে, হ্যালো দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আছি কোনো রকম। কে কার খোঁজ রাখে? বিয়ে করে তো একদম ভুলেই গেছিস। তাই আমিও সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। দেখি বিয়েতে কত মজা, যার কারণে তুই বন্ধুদের ভুলে গেছিস। রোদ হো হো করে হাসতে লাগলো। হ্যাঁ দোস্ত, বিয়ে তো অনেক মজা। যে বিয়ে স্বাদ গ্রহণ না করবে সে কিছুতেই বুঝতে পারবে না কেমন লাগে। বিয়ে কর, তাহলেই মজাটা টের পাবি। তাই তো বলি, যে রোজ সারাদিন আড্ডা পার্টি নিয়ে ব্যস্ত থাকতো, সে বিয়ের পরে এত ধোয়া তুলসী পাতা হয়ে গেছে কি করে? এবার বুঝলাম সবটা সম্ভব হয়েছে এই বিয়ের জন্যই, তাই না? আচ্ছা, তুই নাস্তা করে অফিস যাবো, ফ্রি হয়ে কল দেবো, ঠিক আছে? তুই আর তোর ফ্রি, যেদিন আমি মরে যাব সেদিনই তুই ফ্রি হবি। এমন করে বলছিস কেন দোস্ত? আমি কি তোর সাথে আগে কথা বলিনি? বলেছিস তো সেটা বিয়ে হওয়ার আগে। ঠিক আছে, সরি ইয়ার। এখন থেকে কল দেবো। আচ্ছা। তাহলে রাখছি, পরে কথা হবে। রোদ কলটা কেটে নাস্তার টেবিলে যায়। মাহি আগে থেকেই তার জন্য ওয়েট করতে থাকে। রোদ গিয়ে চেয়ারটা টেনে দিয়ে বসে পড়ল। রোদের সামনে নাস্তার প্লেটটা এগিয়ে দিল মাহি। মুখটা তুলে মাহির দিকে তাকিয়ে বলে, তুমি খাবে না? খাবো তো, তবে এখন না, পরে। ঘড়ির দিকে তাকিয়ে বলে, 8:20 বাজে। পরে কখন খাবে? এখনই খেয়ে নাও। আপনি খেতে থাকেন, আমি মায়ের সাথে খাবো। ঠিক আছে। রোদের খাওয়া শেষ হলে রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে আসে। মাহি, আমি আসছি, ভালো থাকো। জি, সাবধানে যাবেন। রোদের মুখের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তারপর বাসা থেকে বেরিয়ে গেল। টেবিল পরিষ্কার করে মাহি মেহতা রুমে ঢুকল। মেহতা কলির সাথে খেলছিল। কলি, তোর কাজ আছে সেটা কর গিয়ে। আমি মেহেতার কাছে আছি। আচ্ছা, আমনে থাইন মুই যাই। মেহেতা কান্না করলে মোরে ডাক দিয়েন। সারা রাত গায়ে জ্বর ছিল, এখন নাই। ওকে, তুই যা। মাহি গিয়ে মেহতার পাশে বসল। মেহতা হাসছে আর খেলছে। হাত পাগুলো এত ছোট ছোট, আর সেটা মাহিকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। মেহতাকে কোলে নিয়ে কপালে চুমু এঁকে দিল মাহি। মাহি মেহতাকে কোলে নিয়ে এক ধ্যানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভাবছে কত কিউট মেহতা, মাশাআল্লাহ। চোখ দুটো এখনই টানা টানা। দেখলে মনে হয় চোখে কেউ কাঁচও লেগে দিয়েছে। মাহি সেই থেকে মেহতার দিকে তাকিয়ে আছে। চোখের পলক কিছুতেই পড়ছে না। মাহি মেহতাকে কোলে নিয়ে নিচে রুমে ঢুকলো। বিছানার উপরে শুয়ে দিয়ে তার পাশে নিজেও শুয়ে পড়ল। মেহতা খুব জোরে জোরে হাসে। কলি এসে বলে, আপা, মেহেতারে আমার কোলে দেন, আপনি আপনার কাজ সারেন। না কলি, তুই তোর কাজ শেষ করে রেস্ট নে। মেহেতা আমার কাছেই থাকুক। আপনি পারবেন মেহেতাকে সামলাইতে? অবশ্যই পারবো, আমি বাচ্চাদের সামলাতে পারি, তাই তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, তাহলে তো ভালোই হইল। মেহেতা তার মাকে ফিরে পেল। নিশ্চুপ মাহি। কলি রুম থেকে বেরিয়ে গেলে মাহি মেহতার পাশে টান টান হয়ে শুয়ে পড়ল। একটু বাদে মেহতা ঘুমিয়ে পড়ে। মেহতাকে ঘুম চড়ানো অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগছে। মাহি মেহতার কপালে চুমু এঁকে দিল। রান্নাঘরে গিয়ে কলিকে বলল, তুই একটু মেহেতার কাছে বস তো, আমি শাওয়ার নিব। ঠিক আছে। কলিকে মেহতার পাশে বসে ওয়াশরুমে ঢুকলো মাহি। প্রায় 45 মিনিট পরে শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো মাহি। ভিজা চুল থেকে টাওয়ালটা খুলে বেলকনিতে মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো মাহি। মাহি আজ কালো রঙের টাঙ্গাইল শাড়ি পরছে। চুলগুলো দিয়ে হালকা হালকা পানি পড়ছে। এদিকে পেছন থেকে ব্লাউজ পানিতে পুরো ভিজে চুপ চুপ করছে। ফ্যান ফুল স্পিডে ঘুরঘুর করছে। কলি, তুই এখন যা, আমি মেহেতার পাশে বসছি। আচ্ছা আপা। কলি বেরিয়ে যেতে নিলে তখনই দরজার কলিং বেল বাজলো। কলিকে দরজাটা খুলে দিলে রোদ ভেতরে ঢুকলো।
রোদ তার রুমে ঢুকেই থো মেরে থমকে দাঁড়ায়। এ কি কি দেখছে সে? ভালো করে দু হাত দিয়ে নিজের চোখ দুটো ডলতে থাকে রোদ। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না রোদ। মাহি মেয়েটাকে কোলে করে এমন বিহেভ করছে, মনে হচ্ছে যেন মাহি তার সৎ মা না, নিজের আপন মা। মাহির চোখ দরজা থেকে পড়তে আঁচল টেনে মাথায় ঘোমটা দিল। রোদ তো পুরোই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাহি আর চোখে রোদের দিকে তাকাচ্ছে। প্রায় অনেকটা সময় ধরেই রোদ মাহির দিকে তাকিয়ে আছে। মাহি, মেয়েদের কি জ্বর কমেছে? মেয়েটার গায়ে হাত দিয়ে বলল, এখন তো গা পুরোই ঠান্ডা, জ্বর নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়েছে। হুম, হঠাৎ রোদের চোখ আটকে গেল মাহির পিঠের দিকে। মাহি কালো ব্লাউজের সাথে সাদা রঙের ব্রা পরেছে। চুলের পানি পরে ব্লাউজ পুরো ভিজে গেছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে ব্লাউজের ভেতরে কি পড়েছে। মাহি মুখটা পেছন দিকে ঘুরিয়ে রোদের দিকে চোখ পড়তে সে আচমকায় লাফিয়ে উঠল। রোদ হা করে তার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, আপনি ওভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? তুমি ব্লাউজের সাথে ম্যাচিং করে পড়তে বললে না, তারও তো আর কোনো কথা থাকতো না। মাহি ভ্রু কপাল একত্রে করে রোদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ তার খেয়াল পড়লো আজ তো সে সাদা রঙের ব্রা পড়েছে। পিঠে হাত দিয়ে দেখে পুরো ব্লাউজ পানিতে ভিজে গেছে। ততক্ষণে আর বুঝতে বাকি রইল না যে রোদ এই ব্রার কথাই বলেছে। মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে মাহি। শালা লুচ্চা হারামি কুত্তা বিলাই, ভাবছিলাম রোদ অন্য পুরুষের মতো হবে না, কিন্তু না, এই তো দেখছি বাপের এক পা আগে হাঁটে। দাঁড়াও শোনার চান, তোমার বদমাশগিরি আমি ছোটাচ্ছি। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি তখন কি জানি বললেন? কি? ওই যে একটু আগে, মনে নেই? ওই যে একটু আগে বললেন না যে আমি শাড়ির সাথে ম্যাচিং করে কি পরতে পারি না, এটা কেন বললেন? রোদ মাথায় হাত দিয়ে চুলগুলো টানছে। কি হলো বললেন না যে? আমতা আমতা করতে করতে বলল, তোমার চুলের পানিতে পুরো পিঠ ভিজে গেছে, এর জন্য তোমার এভাবে তোতলাচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন, তাহলে সাহস করে বলেই ফেলুন না যে আমার সাদা রঙের ব্রা দেখতে পাচ্ছেন। লজ্জায় মাথাটা নিচু করে ফেলে রোদ। কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। মাহি এসে রোদে গা স্পর্শ করে বলে, কি হলো, কথা বলছেন না কেন? তখন তো জোরে জোরে কথা বলছিলেন। মানে আসলে আমি এইভাবে কথাটা বলতে চাইনি, তুমি প্লিজ মাইন্ড করো না। আমার বলার উদ্দেশ্য ছিল অন্যরকম। মাহি হো হো করে হাসছে। সব পুরুষ মানুষই এক, ধরা পড়লে তখন বলে আমি এমন, আমি এটা না সেটা। মুখটা কালো করে মাহির দিকে এক চোখ বাঁকা করে বলে, সব পুরুষ মানুষ এক মানে? মানে কাজ করা। এমন ভাব করছেন যেন এমন জিনিস জীবনেই প্রথম দেখেছেন। আর মেয়েদের মতো লুকোচুরি খেলছেন কেন? লজ্জায় তো গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে। মেহেদার ঘুম ভেঙে গেলে কেঁদে ওঠে। মাহি তাড়াতাড়ি মেহেদার কাছে বসে কোলে তুলে নিয়ে বলল, ও সোনা মা, কি হয়েছে, কাঁদছিস কেন? এই তো মাম্মা এসে গেছে। রোদ তো পুরোই অবাক। কি দেখছে সে? মাহি এমন বিহেভ করছে, মনে হচ্ছে মাহি তার সৎ মা না, তার নিজের মা। মেহেদাকে কোলে নিয়ে কলিকে ডাক দিল। একটু পর কলি দৌড়ে আসে। জি আফা, মোরে ডাকছেন? মেয়েটার খিদে লেগেছে, দ্রুত খাবার নিয়ে আয়। আচ্ছা। কলি রুম থেকে জলদি বেরিয়ে গেল। আর রোদ রোবটে নেয় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই নাকি? গলার ভিতরে ঢোক গিলে বলে। মাহি আর কিছু না বলে মেহেদাকে নিয়ে খেলতে লাগলো। রোদ টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আধা ঘন্টা শাওয়ার শেষে বেরিয়ে আসে। রোদের মা এসে মেহেদাকে মাহির কোলে দেখে মুচকি হাসি দিয়ে বলে, মাহি, মেহেটাকে আমার কোলে দিয়ে তুই রোদকে নিয়ে খেতে যা। এখন না মা, আমি মেয়েটাকে খাইয়ে তারপরে খাবো। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখনই খাবি, আর এটাই ফাইনাল। যদি আমার কথা না শুনিস তাহলে তোকে পানিশমেন্ট দিব বলে দিলাম। তাহলে তো ভালোই হবে। মায়ের হাতে কখনো পানিশমেন্ট খাইনি। যা খেয়েছি সেটা হলো শরীরের যন্ত্রণা, যেখানে ভালোবাসার ছোঁয়া ছিল না। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে মাহি। রোদের মা মাহিকে বুকের সাথে চেপে ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলে, মা, পিছনের কথাগুলো আর কখনো মনে করিস না, কারণ বর্তমানকে নিয়ে সব সময় ভাব, দেখবি ভবিষ্যৎ উজ্জ্বল। মাহির কোল থেকে মেহেদাকে কোলে নিয়ে বলে, এবার তুই খেয়ে আয়, রোদের আবার এত বেলা পর্যন্ত খাওয়ার অভ্যেস নেই। মাহি রুম থেকে বেরিয়ে সোজা ডাইনিং টেবিলের কাছে গেল। মাহি টেবিলে খাবার সাজাচ্ছে। রোদ এসে আর চোখে মাহিকে দেখছে। টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসলো। প্লেটে খাবার বেড়ে দিয়ে মাহি দাঁড়িয়ে আছে রোদের ওঠার অপেক্ষায়।
রোদ নাস্তা খাচ্ছে আর মাহির দিকে তাকাচ্ছে। এদিকে মাহি দেখেও না দেখার ভান করছে, আর রোদ খেয়েই যাচ্ছে। খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে আবারও মাহিকে দেখছে। কি সমস্যা আপনার? কই কোনো সমস্যা নেই তো। মাহি আস্তে করে চেয়ারে বসলো। রোদ এসে মাহির এক হাত ধরে টেনে তুললো। কি হলো, এখন খেতে বসেছো? এতক্ষণ পাশে বসনি কেন? নিশ্চুপ মাহি। রোদ মাহির বুকের সাথে প্রায় বুকটা লাগিয়ে দাঁড়ায়, তারপর চোখে চোখ রেখে বলল, কি হয়েছে? নিশ্চুপ মাহি। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কোনো কিছু বলার নেই? কোনো কথা না বলেই মাহির যাওয়ার জন্য পা বাড়ালে রোদ মাহির হাতটা টান দিলে মাহি রোদের বুকের উপরে পড়লো। আচমকায় মাহির ঠোঁটের ভেতরে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তারপর মাহির কানের কাছে মুখ লুকিয়ে বলে, মাহি তুমি দেখতে আসলে অনেক সুন্দর। সৃষ্টিকর্তা তোমাকে শুধুমাত্র আমার জন্যই বানিয়েছে। কথাগুলো বলার পরেই রোদ মাহিকে ছেড়ে দিয়ে নিজের রুমে ঢুকলো। মাহি তো চেয়ারের উপরে বসে পড়ল। মাহি তো পুরোই হতভম্ব হয়ে যায়। কি হয়ে গেল মুহূর্তের ভেতরে? ঠোঁটের কোণে হাত দিয়ে সাথে সাথেই চোখ দুটো ঢেকে ফেলে। লজ্জায় আজ পুরো শেষ। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। মাহি আঁচলটা টেনে দিয়ে বসা ছেড়ে উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়াতে রোদ সামনে এসে পড়ে। আচমকে রোদের সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে রোদকে দেখে ভয়ে আঁতকে ওঠে মাহি। মনে পড়লো কিছুক্ষণ আগের কথা। মাহি রোদের পাশ কাটিয়ে যেতে নিলেই রোদ বাঁধ ছাড়ল। চোখ দুটো বড় বড় করে রোদের দিকে তাকায় মাহি। মাহির তাকানো দেখে মুখ চেপে হাসতে লাগলো রোদ। মুখটা ভেঙচি কেটে বলল, মা, হাসির কি হলো শুনি? আমার সামনে থেকে সরেন, আমি ভেতরে যাব। যদি না সরি? রোদের গায়ে ধাক্কা মেরে সামনের দিকে দৌড় দিল মাহি। মায়ের ধাক্কায় রোদ গিয়ে দেয়ালের সাথে পড়ে। মাহি দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। রোদও মাহির সাথে হাসতে থাকে। আমি এখন যাচ্ছি, তবে এটার মজা পরে হাড়ে হাড়ে বোঝাবো। রাত 11:30টায় রোদ বাসায় ফিরল। মাহি মেয়েটাকে শুয়ে রেখে নিজের ড্রেস চেঞ্জ করতে লাগলো। ঠিক এমন সময় রোদ ভেতরে এসে মেরে থমকে দাঁড়ায়। মাহির চোখ রোদের চোখের উপরে পড়তেই সাথে সাথে লজ্জায় চোখ দুটো নিচু হয়ে গেল। মাহি কাপড় পাল্টাচ্ছে, অর্ধেক প্রায় খোলা হয়ে গেছে। রোদ হঠাৎ কি করবে ভেবে পায় না। মাহির ড্রেস পাল্টাতেই যাচ্ছিল, কিন্তু রোদকে দেখে বিস্মিতভাবে বলল, কি হলো আপনি? এসে বসুন। লজ্জার কি হলো? আমি তো আর বাহিরের মানুষ না, আপনার বিয়ে করা স্ত্রী। লজ্জায় মাহি জোরে জোরে শ্বাস করছে। রোদ মাথা উঁচু করে না। মাহি ড্রেস চেঞ্জ না করেই যেটা পড়া ছিল সেটাই ঠিকঠাক করে নিল। তারপর দুষ্টুমি করে বলল, কি হলো, মাথা নিচু করে আছেন যে? তাকান আমার দিকে। তখন বললেন না মজা দেখাবেন আমাকে, তা এখন দেখান না। তখনই দরজায় ঠকঠক শব্দ। রোদ গিয়ে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম মা, আপনি এখনো ঘুমাননি? না, মাথাটা প্রচুর ব্যথা করছিল, তাই একটু ঘুমিয়ে পড়ছিলাম। মাহি সামনে এসে বলে, মা দাঁড়িয়ে কেন, ভেতরে আসেন। মেহেতাকে নিতে এসেছি। কোথায় ও? মেয়েটা ঘুমাচ্ছে মা। আমি মেহেতাকে নিয়ে যাচ্ছি। মা থাকুন না আমার কাছে, বেশ ভালো লাগছে আমার। এখন না, যখন সময় হবে তখন থাকবে। হুম। রোদের মা মেয়েটাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। মা চলে গেলে রোদ দরজাটা আটকে দিল। দরজাটা আটকানোর শব্দে আটকে ওঠে মাহি। মুখটা ঘুরিয়ে বলে, কি করছেন? দরজা আটকে দিয়েছেন কেন? নিশ্চুপ রোদ। মাহি গলার ভেতরে চিন্তা ঢোক গেল। মাহি দরজাটা খুলে চলে যেতে নিলেই রোদ মাহির হাতটা টেনে ধরল। কি সমস্যা আপনার? হাত ধরেছেন কেন? নিশ্চুপ রোদ। মাহিকে আচমকাই কোলে তুলে নিয়ে বিছানার উপরে শুয়ে দিল। দুই হাত দিয়ে চাপটে ধরে রাখে মাহির হাত। মাহি সর্বশক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বলতে বলতে এই মাহির ঠোঁট দুটো ঠিক যেন চুম্বকের মতো রোদের ঠোঁটের সাথে লেগে যায়। মাহি কিছুই বুঝতে পারছে না। তার সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। মাহি আবারও সর্বশক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু রোদের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। রোদ এতটাই ইমোশনাল হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না। বারবার মোহনার কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে মোহনা যেন তার মনের ক্যামেরা থেকে হারিয়ে গেছে। কিছুতেই সে ওর মুখচ্ছবি চোখের সামনে আনতে পারছে না। রোদ যেন পাগলের মতো হয়ে গেছে মাহিকে কাছে পাওয়ার জন্য। ওর শরীরের সমস্ত রক্ত প্রবাহ থেকে তার শরীরের উত্তাপ ছড়াচ্ছে। মাহি প্রথমে বাঁধা দিলেও পরে সময়ের সাথে হার মানে রোদের কাছে। তাই মাহি আর একটুও বাঁধা দিতে পারছে না। একটা অদ্ভুত অজানা নেশা জালের মতো জাপটে ধরেছে, যে জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতো শক্তি কারণেই। মাহির সমস্ত শরীর কাঁপন দিয়ে ওঠে। সাথে সাথে রোদকে সে বুকের সাথে চাপটে ধরে। রোদা নিজেকে আটকাতে পারল না। ধৈর্যের সীমা অতিক্রম করে আরো অনেক দূর এগিয়ে যায়। তারপরও মাহিকে এরও বাধারি চুমো খেতে থাকে রোদ। কিছুক্ষণ পর দুজনে একটার পর একটা সুখের স্তর পেরিয়ে সুখের সমুদ্রের মাঝে অবগাহন করতে থাকে। এই সুখ যেন অনন্ত সুখ, এর কোনো শেষ নেই, এর কোনো তুলনা নেই।
মাহি অস্থিরভাবে রোদের বুকের নিচে ছটফট করতে থাকে। সমস্ত শরীরে যেন তার আগুনের উত্তাপ। তারপর প্রতিটা মুহূর্তে যে কিভাবে কাটে দুজনের কেউই বলতে পারবে না। সময় যতই পেরিয়ে যায় যন্ত্রণার মাত্রা ততই বাড়তে থাকে। আস্তে আস্তে একসময় সব যন্ত্রণার অবসান হয়ে যায়। মাহি গায়ে কাপড় চড়িয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে হালকা আর চোখে রোদের দিকে তাকায়, কিন্তু চোখে চোখ পড়ে না। মাহি ওয়াশরুমে ঢুকলে রোদ মাথায় হাত দিয়ে বসে থাকে। নিজে মেনে নিতে পারছে না কি হয়ে গেল তার দ্বারা। মোহনাকে ভুলে শেষে মাহি ছিঁড়ছে। প্রচন্ড অনুশোচনায় হু 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 করে কেঁদে ওঠে রোদ। রোদ যতই ভাবে ততই অনুশোচনার গ্লানি ততই দগ্ধ করতে থাকে তাকে। মাহি বেরিয়ে আসার সাথে সাথে রোদ চোখের পানি মুছে নিল। মাহি কোনো কথা না বলেই রোদের পাশে শুয়ে পড়ল। সকালবেলা মাহি ডাকে ঘুম ভাঙে রোদের। চোখ মেলে তাকিয়ে আবারও চোখ নিচু করে ফেলল। কি হলো, আজকে এখনো ঘুমিয়ে আছেন যে? অফিস নেই? কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আছে। তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসেন, আমি নাস্তা রেডি করছি। আমার খিদে নেই। খিদে নেই মানে? কোনো মানে নেই। কোনো অজুহাত শুনতে চাই না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসেন। কথাগুলো বলেই মাহি রুম থেকে বেরিয়ে যায়। রোদের মনের ভেতরে অস্থিরতা কাজ করতে থাকে। রাতের ঘটনাগুলো বারবার চোখের সামনে ভাসতে থাকে। কিছুতেই মেনে নিতে পারছে না। রোদ নাস্তার টেবিলে গিয়ে বসলো। মাহি প্লেটে খাবার সাজিয়ে রেখেছে। রোদ বসলেই মাহি প্লেটটা এগিয়ে দিল। রোদ খাচ্ছে আর চোখে মাহিকে দেখছে। মাহি শাড়ি পরেছে, চুলগুলো একদম ভিজে একাকার হয়ে গেছে। ভেজা চুলে খোঁপা করে শুকনো টাওয়াল পেঁচানো। রোদ মাহির দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যায়, সাথে খাওয়াও বন্ধ হয়ে যায়। মাহি অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট চেপে ধরে ফিক করে হেসে ওঠে। এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো? না, কি দেখবো? আপনি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন দেখে আমি একটু তাকালাম। ও সরি মাহি। আশ্চর্য হয়ে যায় মাহি। সরি কেন? কাল রাতের ঘটনার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু কিভাবে এসব হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ও, এতে সরি বলার কিছু নেই। যেটা হয়েছে সেটা তো আর অবৈধ সম্পর্ক হয়নি। আপনি আমার স্বামী, তাই আমার শরীরের উপর আপনার পুরোপুরি অধিকার আছে। না মানে আসলে আমি বুঝতে পারছি আপনার মনের ভেতরে খচখচানি চলছে আমার সাথে। ফিজিক্যাল রিলেশন করাটা আপনার উচিত হয়নি, তাই না? কারণ আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, আর মানবেন না। আপনার হৃদয়ে শুধু একটাই নাম, মোহনা। ইটস ওকে, আমি তো বলিনি আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিন। আপনি না দিলেও তো এতে আমার বিন্দু মাত্র আফসোস থাকবে না। আমি চাই আপনি সুখে থাকেন। কথাগুলো বলতে বলতেই মাহির চোখ পানিতে টলমল করছে। তারপর যাওয়ার জন্য পা বাড়াতেই রোদ মাহির হাতটা টেনে ধরে। সরি, আমি তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলি। মাহি নিঃশুভ হয়ে নিচে তাকিয়ে থাকে। রোদ মাহির দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। রোদ রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। কালো রঙের শার্ট পরেছে, সাথে একই রঙের প্যান্ট। কালো কালারে রোদকে দারুণ লাগছে। কালো রংটা মাহির প্রিয় রং। ছোটবেলা থেকে কালো রঙকে খুব পছন্দ করত। কালো রঙের সাথে যেন মাহির জীবনে অনেক কাহিনী জড়িয়ে আছে। রোদের রেডি হওয়া শেষ হলে পা টিপে টিপে এসে মাহির পাশে দাঁড়িয়ে আঁচলকে গালে চুমুকে দ্রুততার সাথে রুম থেকে বেরিয়ে গেল। মাহি কিছুই বুঝতে পারছে না আসলে রোদের মনে কি চলছে। বিছানার এক পাশে হাঁটু ভাঁজ করে বসলো মাহি। হঠাৎ করে বুকের বাবাসটায় চিনচিন করে ব্যথা অনুভব করতে থাকে। মনে পড়ে গেল আরমানের কথা। আরমানের প্রথম গিফট ছিল কালো রঙের 3 পিস। কালো রংটা আরমানের ভীষণ প্রিয় ছিল, তাই সবসময় মাহিকে কালো রঙের ড্রেস পরতে বলতো। কিন্তু মাহি এখন আর কালো রঙের ড্রেস পরে না। কালো রংটা দেখলেই ওর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আরমানের স্মৃতিগুলো সারাক্ষণ মাহির চোখের সামনে ভেসে ওঠে। যখনই মনে পড়ে তখনই হু হু করে কেঁদে ওঠে। মানুষের জীবনে কোনো না কোনো স্মৃতি থাকে, যেটা সারা জীবনের কষ্ট। বেঁচে থেকেও মরার মতো মনে হয় নিজেকে। মাহি কথাগুলো ভাবছে আর চোখের কোণে জল ছলছল করছে। এমন সময় ওয়ার্ড্রোবের উপরে রাখা মোবাইলের আলো জ্বলছে আর নিচ্ছে। কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকে আলো দিকে। বসা ছেড়ে সোজা উঠে দাঁড়ায় মাহি। তারপর গুটি গুটি পায়ে ফোনের কাছে এগিয়ে যায়। ফোনটা শুধু নিচ্ছে আর জ্বলছে। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের উপরে তাকিয়ে দেখে আরমানের কল। দেখিয়ে বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ফোনটা বেজেই চলেছে। খুব বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো মাহি। হ্যালো, কি ব্যাপার, কল দিছো কেন? তোমার সাথে কথা বলে ইচ্ছা করছিল, তাই তো কল দিলাম। আরমান, তুমি কি চাও বলো তো? তুমি জানো আমি রোদের স্ত্রী, তবুও আমার সাথে কথা বলার কি আছে? মাহি, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারছি না। তুমি আমার কাছে ফিরে আসো প্লিজ। কি বলছো এসব? তুমি কি মাথা ঠিক আছে নাকি নেশার ঘরে আছো? মাহি,
তোমার কি মনে হয় আমি নেশার ঘরে আছি? তাহলে আমি বলবো এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে ভালোবাসি মাহি। তুমি কি আমার অনুভূতিগুলো বুঝবে না কখনো? আরমান, এসব বলার কোনো ভিত্তি নেই। আমি এখন রোদের স্ত্রী আর মেহতার মা। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? মেহিতার মা মানে কি? কোনো মানে নেই। তার মানে রোদের মেয়েকে তুমি তোমার নিজের মেয়ে ভাবছো? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি ওই বাচ্চার মা হতেই পারো না। তোমার কি হৃদয়ের জ্ঞান চলে গেছে মাহি? কি সব উল্টাপাল্টা বলছো পাগলের মতো? মাহি, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার কাছে চলে আসো। কথা দিচ্ছি কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না তোমার। বড্ড ভালোবাসি তোমার। আরমান, আবেগের কথা বাদ দাও। আমার মনের আকাশে এখন একটাই নাম, সেটা হচ্ছে রোদ। রোদকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। আর হ্যাঁ, মেয়েটা হচ্ছে আমার বেঁচে থাকার অক্সিজেন, যেটা ছাড়া কেউ বাঁচতে পারে না। তেমনি আমিও মেয়েটাকে ছাড়া বাঁচবো না। শোনো, জন্ম দিলেই কি মা হওয়া যায়? কখনো না। কারণ জন্ম তো কুকুর বিড়ালও দেয়। তাই বলে কি তারা মায়ের ভূমিকা পালন করে? মেহতার মুখ দেখে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আর আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি রাখ। কি? আগে আমাকে ছুঁয়ে বলো, আমি যেটা বলবো তুমি সেটা রাখবে। যদি আমাকে ভালো না বাসো তাহলে তো কিছুই বলো না। একদম কথা বলবা না। আমি তোমাকে ভালোবাসি, আর কতটা ভালোবাসি তুমি কি সেটা জানো না? জানি আরমান, কিন্তু অতীতের কথাগুলো মনে করতে চাই না। যেটা চলে গেছে সেটাকে ভুলে যাওয়াই মঙ্গল। পারবো না মাহি, তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আরমান প্লিজ, এই ব্যাপারে কোনো কথা বলো না। আমি এসব শোনার জন্য প্রস্তুত নেই। মাহি প্লিজ, আমার কথাটা বোঝার ট্রাই করো। আমি তোমার সাথে কাল দেখা করতে চাই, কোনো অজুহাত শুনবো না। আমি দেখা করতে পারবো না। মাহি, মেজাজ খারাপ করবে না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি যদি দেখা করতে না আসো তাহলে আমি নিজেই তোমার সাথে দেখা করতে বাসায় চলে আসবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরমান? তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি কি বলতে চাইছো? মাহি, মাহি, আমি কোনো কিছু চিন্তা করতে পারবো না। আমার যে কোনো মূল্যে তোমাকেই চাই। মাহি ভীষণ রাগান্বিত হয়ে কলটা কেটে দিল। মোবাইলটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে ধপাস করে বিছানার উপরে বসে পড়ল। আরমানের কি মাথা নষ্ট হয়ে গেছে? কি বলছি এসব উল্টাপাল্টা? না না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। রোদ জানতে পারলে খুব ভুল বুঝবে। রোদকে সব খুলে বলতে হবে। রোদের মায়ের ডাকে মাহি নিজেকে সামলে নিয়ে চোখ দুটো মুছে নিয়ে বিছানা ছেড়ে দরজার কাছে যায়। দরজাটা খুলে মাকে দেখে বলে, আসসালামু আলাইকুম মা, কিছু বলবেন? সন্ধ্যার পরে বাসায় কিছু গেস্ট আসবে, তাই তোকে জানিয়ে রাখলাম। আর শোন, তুই সব কিছু প্রিপারেশন নিয়ে রাখ, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা মা। মা চলে গেলে জানলার এক পাশে মাথা দিয়ে দাঁড়িয়ে গভীর চিন্তার ভিতরে ডুব দিল মাহি। ভাবতে পারছে না কি হবে তার জীবনে। ভাবছে পৃথিবীর মানুষগুলো কি নিষ্ঠুর, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। মাহি ভাবতে থাকে। আকাশের ভাসমান মেঘগুলোর মতো অসংখ্য অগণিত ভাবনা তার বুকের মাঝে সারাক্ষণ খেলা করে। মনে হয় এই মেঘগুলো তার আকাশ থেকে কোনো দিন শেষ হবে না। বিকেলে ছাদের এক কোণে বসলো মাহি। কি ভাবছে নিজেও জানে না। লক্ষ্যহীন ভাবনা। ভাবনার মাঝে মাহির পাশে এসে রোদের মা বসলো মেহেদাকে নিয়ে। মায়ের আওয়াজ শুনে পাশ ফিরে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, মা, আপনি এখানে? আমাকে ডাক দিলেই তো পারতেন। আমি নিচেই এলাম তোকে ডাকতে। নিচে চল, একটু পরে বাসায় গেস্ট চলে আসবে। মা, মেয়েটাকে আমার কোলে দিন, আমি একটু আদর করি। খুব ভালো লাগে ওর হাসি। মেহেদাকে কোলে নিলে সাথে সাথে বুকের মাঝে এক চিলতে ভালো লাগার বাতাস যেন ঝর্ণার মতো কল কল করে বয়ে যায়। সেই সাথে সমস্ত বিষণ্ণতা কেটে মুখ তুলে হেসে উঠল। মুহূর্তেই মাহির বিষণ্ণতা কেটে গেল। যেন মেহেদার জন্যই তার মনে বিষণ্ণতা আটকেছিল। সত্যিই তাই। মায়ের মুখে হাসি দেখে রোদের মায়ের মুখে হাসি ফুটে উঠল। মেহেদাকে কোলে নিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে মাহি। মেহেদা মাহির কোলে বসে হাত পা নাড়িয়ে খেয়েছে, আর মাহি দেখে একটু পরপর হেসে উঠছে। রোদের মা ভীষণ খুশি মাহি মেহেদাকে মেনে নিয়েছে। মাহির বিহেগুলো ভীষণভাবে মনোমুগ্ধ করছে তাকে। মাহি, সন্ধ্যা হয়ে এসেছে, নিচে চল, না হলে দেরি হয়ে যাবে। জি মা, চলুন। মেয়েটাকে কোলে নিয়ে মাকে সাথে করে ছাদ থেকে নিচে নামলো মাহি। কোলে এসে বলল, আপা, মেয়েটাকে আমার কোলে দিন। ঠিক আছে নে, তবে দেখিস ব্যথা যেন না পায়। কি যে বলেন না আপা, তা কোনো ব্যথাই পাবে না। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা তুই যা। কোলে মাহির কোল থেকে মেয়েটাকে কোলে করে চলে গেল। মাহি চল, তাদের খাবারের আয়োজন করি।
মায়ের সাথে মাহি রান্না করে ঢুক। মা কি রান্না করবে? মাহি, তুই ফ্রিজ থেকে গোস্ত নেমে ভিজিয়ে রাখ। তাদের জন্য রাতের খাবারের বন্দোবস্ত করতে হবে। সন্ধ্যায় হালকা নাস্তা দিব আর ডিনারের ব্যবস্থা করব। আচ্ছা মা। মাহি ফ্রিজ খুলে গোস্ত আর ইলিশ মাছ ভিজিয়ে রাখলো। রান্না করে এসে পেঁয়াজ কাঁচামরিচ কেটে কুচিয়ে রাখলো। তারপর বেগুন গোল গোল করে কেটে রেখেছে তেলে ভাজার জন্য, কারণ পোলাওয়ের সাথে খেতে খুব মজা। গোস্ত ভেজানো হয়ে গেলে মাহি গোস্তটা ভালো করে কষিয়ে অল্প করে পানি দিয়ে নিভু নিভু আঁচে রান্না করলো। তারপর পোলাও বসিয়ে দিয়ে কয়েক রকমের ফল কেটে কেটে প্লেটে সাজানো। যে গরম পড়েছে, আর সেদিকে বিবেচনা করে লেবুর শরবত, রুহ আফজা, ট্যাঙ্গের শরবত বানিয়ে নর্মালে রেখে দিল ঠান্ডা হওয়ার জন্য। পোলাও হয়ে গেলে নামিয়ে রেখে টিক্কা বানালো, ইলিশ মাছ ভেজে রাখলো, তারপর বেগুন ভাজি করলো। এদিকে মা আগে থেকে কয়েক আইটেমের পিঠা বানিয়ে রেখেছে। মাহি, তুই সেমাই আর নুডলসটা রান্না করে ফেল, তারা এখনই চলে আসবে। কি মা? মাহি সেমাই রান্না করে তারপর নুডলস রান্না করলো। রাত 7:30 কলিং বেল বাজলো। রোদের মা এসে দরজাটা খুলে দিল। সব আত্মীয় স্বজনরা সোফার উপরে বসলো। একটু পরে মাহি ট্রেতে করে নাস্তা নিয়ে আসলো। মাহি নাস্তা নিয়ে আসলেই রোদের মা পরিচয়ের পর্বটা শেষ করলো। দিদি বলেছিলাম রোদের সাথে আমার মেয়ে ঋতুর বিয়েটা দিন, তাহলে আত্মীয়র সম্পর্কটা আরো মজবুত হতো। মাহি চোখটা তুলে মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। মা বুঝতে পারে মাহির ভীষণ রাগ হচ্ছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। কোনো স্ত্রী এরা মেনে নেবে না তার সামনে বসে যদি এমন কথা বলে। রোদের মা কথাটা ঘুরিয়ে বলে, কি যে বলিস না তুই! ঋতু কোথায় আর রোদ কোথায়? রোদের একটা মেয়ে আছে আর ঋতু অবিবাহিত মেয়ে। সবটা জেনে শুনে কি করে ঋতুর সাথে রোদের বিয়ে দিতাম? তাছাড়া ঋতু তো মাশাআল্লাহ ভীষণ সুন্দরী। যে ছেলে একবার ঋতুকে দেখবে সে ওর প্রেমে পড়ে যাবে। আর এত সুন্দরী মেয়ের জন্য সেকেন্ড হ্যান্ড ছেলের সাথে বিয়ের কথা কি করে ভাবিস? ঋতু কিন্তু রোদকে ছোটবেলা থেকেই পছন্দ করে। যখন মোহনা মারা যায় তখন তো আমি পুরোপুরি শিওর হই ঋতু রোদকে ভালোবাসে। তাই তো যত ছেলেই দেখায় না কেন কাউকে চয়েস করে না। তুলি, এখন এসব বলে কোনো লাভ নেই। রোদকে তো আমি বিয়ে করিয়েছি, তাই তোরও কর্তব্য ঋতুকে ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া। তুই মা হয়ে কি সব থার্ড ক্লাস মার্কা কথা বলিস? ঋতু মায়ের পাশে বসে গায়ের ওড়নাটা 2 হাত দিয়ে কষলাতে থাকে। মাহি কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলো। মাহি চলে গেলে রোদের মাও পিছু পিছু রান্নাঘরে ঢুকলো। পেছন থেকে মাহির কাঁধে হাত দিয়ে আঁচল খাই লাফিয়ে ওঠে মাহি। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি রে মাহি, কাঁদছিস কেন? কি হয়েছে? নিশ্চুপ মাহি। বুঝতে পারছি তুই তুলির কথায় কষ্ট পেয়েছিস। শোন, এসব শুনে কষ্ট পেয়ে লাভ নেই। পিছনে কি হয়ে গেছে সেটা অতীত, আর তুই হলি বর্তমান। তাছাড়া রোদ কখনো ঋতুকে পছন্দ করতো না। রোদ সব সময় ঋতুকে বোনের চোখেই দেখে। নিজেকে সামলে নিয়ে তাদের সামনে গিয়ে এনজয় কর। দেখিয়ে দে তোকে পেয়ে রোদ ভীষণ খুশি। তুই রোদের জন্য পারফেক্ট স্ত্রী। মাহি, আমি কি বলতে চাচ্ছি তুই কি বুঝতে পারছিস? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল মাহি। মাহি চোখে বেশি করে পানি ছিটিয়ে দিয়ে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিল। তারপর নিজেকে সামলিয়ে ড্রয়িং রুমে ঢুকল। মাথার ভেতরে কতগুলো ঘুরপাক খাচ্ছে। সবাই মাহিকে ঘুরে ফিরে দেখছে। ঋতু পাশে বসে আর চোখে মাহিকে দেখছে। মাহি একে একে সবার হাতে চায়ের কাপ হাতে তুলে দিল। তারপর ঋতুকে চায়ের কাপটা দিতে নিলে ঋতুর হাতে লেগে অর্ধেকটা চা গায়ের উপরে পড়লেই ঋতু বসা ছেড়ে উঠে মাহির গালে থাপ্পড় বসিয়ে দিল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। রোদের মা দৌড়ে এসে মাহিকে জড়িয়ে ধরে। রাগান্বিত চোখে ঋতু থেকে তাকায়। ঋতু, এটা কি করলি? মাহি তোর বড় ভাবি, তোর সাহস তো কম না? তুই মাহির গালে থাপ্পড় মারছিস? খালামুনি, আপনি এসব কি বলছেন? আর কাকে ভাবি বলছেন? এই মেয়ে রোদ ভাইয়ার স্ত্রী হতে কোনো যোগ্যতাই নেই। আয়নায় নিজেকে কখনো দেখেছেন? আর খালামুনি, আপনি কি মনে করে এই মেয়েকে রোদের স্ত্রী হিসেবে এনেছেন? রিতা, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। খালামুনি, আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? সামান্য একটা ভিখারির মেয়ের জন্য আমার দিকে রাগী লুকে তাকাচ্ছেন? আমি কিন্তু কোনো ভুল বলছি না। আপনাকে এই মেয়ে জাদু করেছে। যখন জাদুর মেয়াদ শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনি কত বড় ভুল করেছেন। মাহি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। কথাগুলো শুনে এতটাই খারাপ লাগছে, মনে হচ্ছে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। রোদের মা মাহির দিকে এক পলক তাকালো। বুঝতে পারে মাহির মনের ভেতরে কি চলছে, তবুও চুপ করে হজম করছে। মাহির চোখ ফিরে কান্না বেরিয়ে আসে। কি করবে কিছুই বুঝতে পারছে না। রোদের মা অপরাধীর মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের সামনে নিজের পুত্রবধূর এত বড় অপমান আর সেটা মেনে নিতে পারছে না। কিন্তু এমন ঘেরা কোলে আটকে গেছে, প্রতিবাদও করতে পারছে না। যদি প্রতিবাদ করে তাহলে সম্পর্কের ঘাটতি হবে ভেবে চুপচাপ দাঁতে দাঁত কেটে দাঁড়িয়ে হজম করছে।
কিন্তু কতক্ষণ করতে পারবে এই অপমানের বোঝা? ঋতু মাহির সামনে এসে শাড়ির আঁচলটা ধরে বলে, খালামণি, ভালো করে তাকিয়ে দেখুন এই মেয়েকে আমাদের সোসাইটিতে মানায় কিনা। খালামণি, তোমার বয়সের সাথে সাথে জীবনটাও নষ্ট হয়ে গেছে, নাহলে এই মেয়েকে রোদ ভাইয়ার বউ করে ফেলে। মাহি এবার ক্রোধে ফিরে পড়ে, রাগান্বিত সবে চিৎকার দিয়ে বলে, চুপ করো, কি বলছো এসব? আমাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমায়? মা, আপনি সবকিছু শুনে চুপ করে আছেন, ঋতুর কথা কোনো প্রতিবাদ করবেন না। মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। আমার কি মান সম্মান বলে কিছুই নেই? হতে পারি আমি গরিব ঘরের সন্তান, তাই বলে নিজের কিছু পার্সোনালিটি নেই। তোমার আমার মান সম্মান, তোমার যদি মান সম্মানই থাকতো তাহলে কি আর বিবাহিত ছেলেকে বিয়ে করতে? তুমি শুধুমাত্র টাকা দেখে রোদ বিয়ে করছো। তুমি তোমাদের মতো মেয়েকে হাড়ে হাড়ে চিনি। মা, আপনি এখনো চুপ করে থাকবেন? কথাটা বলতে বলতে মাহি কান্নায় ভেঙে পড়ে। তো শুরু হয়ে গেছে ন্যাকা কান্না। তোমাদের মতো থার্ড ক্লাস মার্কা মেয়েরা শুধুমাত্র এটাই পারে, কথায় কথায় কান্না করতে। উচিত কান্না করে স্বামীর মন জোগাড় করে। যত সব অবালের দল। ঠাস ঠাস করে ঋতুর দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয় রোদ। সবাই রোদের দিকে তাকায়। রোদের চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে ঋতুকে সে কাঁচা গিলে খাবে। ভাইয়া, তুমি আমাকে মারবে? হ্যাঁ মানলাম। তোর সাহস হলো কি করে তুই আমার বাসায় দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করছিস? তুই নিজেকে কি ভাবিস, রাজকুমারী? আয়না ইয়ে চেহারা দেখেছিস একটু? যদি না দেখিস বাসায় গিয়ে দেখে নিস। তুই তোর কান খুলে শুনে রাখ মাহি, আমার বিয়ে করা বউ, আমার মেয়ে মেহতার মাম্মা। আর এত জলে কেন আমাকে নিয়ে? তুই আমাকে পছন্দ করিস জানতাম, কিন্তু তোর মনের ভিতরে যে এত বড় আগুন চাপা দিয়ে রেখেছিস সেটা জানতাম না। তুই আমাকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখেছিস? তাহলে বলবো সজাগ হয়ে তাকিয়ে দেখ, তোর মতো মেয়েকে বিয়ে করার আগে গলায় রশি দিয়ে ছুলে মার। ভাইয়া, আমার কথাটা একটু শোনো। বেরিয়ে যাবার বাসা থেকে, তোর মুখে দর্শন করতে চায় না। ভাইয়া প্লিজ, একটু ভুল বুঝো না। তুই বেরিয়ে যাবি নাকি আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো? ঋতু আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। মাহি নিজের রুমে চলে গেল। তারপর বিছানায় গিয়ে কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট পেয়েছে আজ। কেন জানি রোদের প্রতি মাহির ভালোবাসা বেড়ে গেছে। বুকটা ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে বুকের হৃৎপিণ্ডটা কাউকে তুলে দিয়েছে। রাত্রে মাহি রোদকে নিয়ে ভাবে। রাত প্রায় 2:20 বাজে, কিন্তু রোদ এখনো রুমে আসেনি। মাহি অধীর আগ্রহে অপেক্ষা করছিল রোদের আসার। কিছুক্ষণ পরেই রোদ এসে মাহির সামনে দাঁড়ায়, কিন্তু মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে, ঠিক যেন কোনো অপরাধ করে এসেছে। মাহি একটু রাগী লোকে রোদের দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি এনেছে, আরো পরে আসতে। নিশ্চুপ রোদ। মাহি আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে, মাথা নিচু করে আছেন কেন? এমনি। এমনি কেউ মাথা নিচু করে থাকে? মাহি অন্যদিকে মুখটা ঘুরিয়ে তাকায়। মাথাটা হঠাৎ করেই ঝিমঝিম করছে। রোদ মাহির দিকে এক পলক তাকায়। বুঝতে পারলো মাহি ভীষণ কষ্ট পেয়েছে ঋতুর কথায়। গুটি গুটি পায়ে এসে বিছানার উপরে বসল রোদ। মাহির কাঁধে হাত দিতেই মাহি রোদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাহির কান্না দেখে রোদও নিজেকে সামলাতে পারছে না। তার চোখ দুটো জলে ছলছল করছে। তবুও নিজেকে সামলে নিয়ে মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাহি কি হয়েছে, এইভাবে ভেঙে পড়ছো কেন? আমি তো আছি তোমার পাশে। কে কি বললো না বললো ওটা পাত্তা দিয়ে লাভ নেই। মানুষের জীবনে কত কিছু হয়, কিন্তু তাই বলে এভাবে ভেঙে পড়বে? মাহির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। গলার ভেতরে কষ্টে ঢোক গিয়েছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ দুটো কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে যায়। রোদ মাহিকে আরো শক্ত করে জড়িয়ে দিল। তারপর মাহির কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল, মাহি একদম মন খারাপ করবে না, আমি তো তোমার সাথে আছি। একটা কথা মনে রাখবে, তুমি এই রোদ চৌধুরীর স্ত্রী, তাই কারো কথায় কাঁধা দিয়ে নিজের পার্সোনালিটি নিয়ে থাকো। মাহি নিঃশুভ হয়ে ফ্যাল ফ্যাল করে রোদের দিকে তাকিয়ে থাকে। রোদের মা মেয়েটাকে কোলে করে মাহির রুমে আসলো। মাকে দেখে মাহি মাথায় আঁচল তুলে দিয়ে বলল, মা, আপনি এত রাতে? হ্যাঁ, ঘুম আসছে না, তাই তোকে দেখতে চলে এসেছি। মাহি প্লিজ, আমাকে তুই ভুল বুঝিস না। ঋতু যে এভাবে তোকে অপমান করবে বুঝতে পারিনি। আচ্ছা মা, আমি কিছু মনে করিনি, কারণ এটা হলো আমার ভাগ্য। যখন বুঝতে শিখেছি তখন মায়ের হাজারো নোংরা কথা সহ্য করেছি। এমন কোনোদিন ছিল না যেদিন বকা ছাড়া খাবার খেয়েছি। যাকে ভালোবেসেছি ছোটবেলা থেকে, দেখুন না, তাকেও হারিয়ে ফেলেছি। আসলে মা, আমার কপালে সুখ নেই, যদি থাকতো তাহলে আগেই হতো। রোদ মাহির দিকে আর চোখে তাকাচ্ছে। মাহি হঠাৎ করে চুপ হয়ে গেল। এই রে, কি থেকে কি করে ফেললাম? রোদ মুখ কপাল কুঁচকে মাহির দিকে তাকিয়ে আছে। মা, মেয়েটাকে আমার কাছে দিন, আর আপনি কি বিশ্রাম করুন।
তুই পারবি সামলাতে? কেন পারবো না মা? আমার মেয়েকে আমি সামলাতে না পারলে কে পারবে মা? মায়ের মুখে হাসি ফুটে উঠল। মেয়েটাকে মাহির কোলে দিয়ে মা বেরিয়ে গেল। মাহি মেয়েটাকে কোলে করে বিছানার পাশে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। রোদের দিকে এক পলক তাকিয়ে থেকে মাথাটা নিচু করে তাকায় মাহি। কি হলো, আপনি রোবটে নিয়ে দাঁড়িয়ে আছেন যে? এসে শুয়ে পড়ুন। রোদ কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকল। মিনিট 10 পরে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মাথাটা মুছে নিয়ে ফ্যানের নিচে দাঁড়ায়। কিছুক্ষণ পরে রোদ মেহতার পাশে শুয়ে পড়ল। কপালে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে থেকে বলে, মাহি, একটা কথা জিজ্ঞেস করবো? কি বলেন? যাকে তুমি ভালোবাসতে তার সাথে বিয়েটা হয়নি কেন? কি কারণে বিয়েটা ভেঙে গেল? তোমার যদি সমস্যা না হয় তাহলে আমার সাথে শেয়ার করো। মাহি নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। কি হলো, কথা বলছো না কেন? মাহি কি বলবে বুঝতে পারছে। ওতে মাহির কণ্ঠ ভিজে আসে। বলবে না? সব কথা কি জানাটা খুব জরুরি? আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। না, তবে স্বামী হিসেবে আমার তো অধিকার আছে তোমার সমস্ত কথা জানা। আপনাকে একটা কথা বলি, জীবনে এমন কিছু কথা থাকে যেটা সবসময় বলা যায়। কিছু কিছু কথা এমনও হয় যেটা জানার পরে সংসার ভেঙে যায়, কিন্তু আমাদের কথা হজম করার ক্ষমতা রাখতে হয়। রোদ বিছানা থেকে নেমে 1 মিনিটও দাঁড়ায় না। দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে যায়। রোদ চলে যাওয়ায় মাহির বুকের মাঝে হঠাৎ এক ঝাঁক কষ্ট দানা বাঁধে। ভীষণ কান্না পায় তার। রোদ যে রাগ করেছে সেটা তার মুখ দেখলেই স্পষ্ট বোঝা যায়। ভালোবাসার মানুষ যদি কষ্ট পায়, এর থেকে বড় কষ্ট দুনিয়াতে নেই। রোদ রুম থেকে বেরিয়ে সোজা ব্যালকনির সামনে এসে দাঁড়ায়। রোদ বেরিয়ে যেতে না যেতে মাহিও রোদের পিছু পিছু ব্যালকনিতে যায়। মায়ের কোলে মেহেতা। রোদের মাও এসে দুজনের মুখোমুখি এসে দাঁড়ায়। মাহি, মেহেতাকে আমার কাছে দে, কাল থেকে তোর কাছে রাখিস। মাহি বুঝতে পারে মা ইচ্ছে করেই মেহেতাকে নিয়ে যাচ্ছে। হয়তো সে কিছুটা আন্দাজ করতে পেরেছে। মাহি আর কথা না বাড়িয়ে মায়ের কোলে মেহেতাকে দিয়ে দিল। মেহেতাকে নিয়ে মা 1 মিনিটও না দাঁড়িয়ে দ্রুততার সাথে চলে গেল। বেশ কিছু সময় চলে যায়, কারো মুখে কোনো কথা নেই। মাহি বেশ চিন্তিত। রাত প্রায় শেষের দিকে, অথচ রোদ এইভাবে এখানে দাঁড়িয়ে থাকলে কালকে তো অফিস যেতে পারবে না। মাহি রোদের সামনে খুব কাছাকাছি দাঁড়ায়। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, আপনি কি আমার উপর রাগ করেছেন? রোদ মাথা নিচু করে চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। মাহি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, কি হলো, কথা বলবেন না? খুব রাগ করেছেন? রোদ স্বাভাবিক গলায় বলল, রাগ করবো কেন? তুমি তো আগে কিছু বলোনি। আর তাছাড়া তোমার উপর আমি রাগ করতে পারি না। যে মেয়ে আমার সবকিছু জেনে আমাকে এই সংসারকে আগলে রেখেছে, আমার মেয়ের সব, তার সাথে রাগ করার প্রশ্নই ওঠে না। যদি রাগই না করেন তাহলে বিছানা থেকে নেমে সোজা এখানে চলে যাচ্ছে। রোদ ছোট্ট শব্দে উত্তর দিল, এমনি। তাই? এমনি কেউ এত রাতে এভাবে চলে আসে? কেউ আসে কিনা জানি না, কিন্তু আমার ইচ্ছে হলো তাই চলে এলাম। ঠিক আছে, বুঝলাম। কি বুঝলে? আপনি যেটা বোঝেননি। এবার ঘুমোতে চলে, কালকে আপনার অফিস আছে। রোদ মাহির দিকে তাকিয়ে আছে। কি হলো, যাবেন না? যাবো। মাহিকে সাথে করে নিজের রুমে ঢুকলো রোদ। মাহি বিছানার উপরে শুয়ে পড়ল, মাঝখানে কোল বালিশ দিয়ে রাখল। রোদ ঠাস করে দরজাটা আটকে দিল। মাহি হুট করেই শোয়া থেকে উঠে বসে বলল, কি হলো, এত জোরে দরজাটা আটকে দিলেন কেন? রোদ মুখটা ভেঙচি কেটে বলল, আজ আমাদের বাসর হবে তাই দরজাটা আটকে দিলাম। রোদের কথা শুনে তো তোতলাতে তোতলাতে বলল, বাবা, বাসন মানে? কি হলো, তুমি এত তোতলাচ্ছ কেন? তোমার কোনো চিন্তা করা লাগবে না, যা করার আমিই করব। রোদের কথা শুনে বারবার ঢোক গিলছে মাহি। আপনার কি মাথা ঠিক আছে? আজ কি বাসর রাত, এটা আপনার কেমন কথা? হো হো করে হাসতে থাকে রোদ। আমাদের জন্য প্রতিটা দিনই বাসর। তোমার কি কোনো কমপ্লেন আছে? মানে আমার মাথাটা ব্যথা করছে, আমি ঘুমোচ্ছি। তুমি ঘুমাচ্ছ মানে? তুমি ঘুমালে আমি কার সাথে বাসর বানাবো? জানি না। বলে মাহি প্রচন্ড গরম, তবুও কাঁথাটা মেলে দিয়ে গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। এদিকে এমন দৃশ্য থেকে হাসতে হাসতে পারলে গড়াগড়ি খায়। একটু করে মাহির পাশে গিয়ে শুয়ে পড়ল। ইচ্ছে করেই মাহির পিঠে হাত দিতে মাহি লাফিয়ে উঠল। কি করছেন এসব? কি আর করবো, বউকে হারাম করছি। আমার থেকে প্লিজ দূরে থাকেন, আমি এখন ঘুমাবো। রোদ চুপ করে শুয়ে থাকে। কয়েক সেকেন্ড পর জিজ্ঞাসা করে, মাহি, আমার দিকে তাকাও, কথা আছে তোমার সাথে। মাহি এবার করে রোদের দিকে তাকায়। রোদ চোখ বড় বড় করে মাহির দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? ভাবছি না, দেখছি। কি দেখছেন? মানুষ কিভাবে এতটা সুন্দর হয়। আমি সুন্দর? হয়তো কি? জানতাম না তো।
তোমার জানতে হবে না, আমি তো জেনেছি। আচমকাই রোদ মাহিকে বুকে টেনে নিয়ে চাপটে ধরল। মাহি তো পুরোই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। মাহিকে বুকের সাথে চাপটে ধরে জিজ্ঞাসা করলো, মাহি, তোমার এখন কেমন অনুভূতি হচ্ছে? ইস্যুক মাহি। মাহি জানো, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আদৌ কারো প্রেমে পড়েছি, কাউকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছি। জানো মাহি, মোহনা আমার প্রথম ভালোবাসা ছিল। মোহনাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো বেশিই যাব। মোহনা চলে গেলে আমি কখনো ভাবিনি আমার জীবনে কেউ আসবে, কিন্তু হঠাৎ করে তুমি এসে আমার জীবন বদলে। আমি তো এখনো মাঝে মাঝে ভাবি আমি স্বপ্ন দেখছি না তো, পরে নিজের গায়ে চিমটি কেটে বিশ্বাস করি যে স্বপ্ন মানে সত্যি। মাহির হাত ধরে বলে, কত বার আমাকে ছেড়ে কখনো যাবে না। যাব না, আপনাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করি। বিয়ে তো একবারই। সত্যি বলছো? মাহির ওদের বুকে মুখ লুকিয়ে রাখে। ভীষণ ভালো লাগে তার, চোখ ভরা অজস্র ভালোবাসা। সব ভালোবাসা রোদকে দিয়ে দিতে ইচ্ছে হয়। পরের দিন সকালে ভোরের আলোয় ঘুম ভাঙল রোদে। বিছানার পাশে তাকিয়ে দেখে মাহি তার বুকের উপরে শুয়ে আছে। রোদ এক ধ্যানে মাহির ঘুম জড়ানো মুখের দিকে তাকিয়ে আছে। মাহির এলোমেলো শ্যাম্পু করা চুলের ঘ্রাণ রোদকে পাগল করে দিয়েছে। বুকের ভিতরটা কেমন যেন করতে থাকে। ইচ্ছে করছে মাহিকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু কেমন জানি সাহস পাচ্ছে না। মাহি যতই তার স্ত্রী হোক না কেন, মাহির সাথে এখনো পুরোপুরি ফ্রি হতে পারেনি। হয়তো এখনো সময় লাগবে। একটু পরে মাহির ঘুম ভাঙে। চোখ দুটো খুলে রোদের বুকে নিজেকে আবিষ্কার করে হতভম্ব হয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাহির চোখ বুকের উপরে পড়তে লজ্জায় লাল নীল হয়ে যায়। বুকের উপরে শাড়ির আঁচলটা নেই, শুধু হাউসটা বেরিয়ে আছে। রোদ মাহিকে দেখে বালিশের উপরে গালে হাত দিয়ে মাহির দিকে তাকায়। কি হলো, ওইভাবে কি দেখছো? মাহি উত্তর না দিয়ে আঁচলটা বুকের উপরে দেওয়ার জন্য হাত দিয়ে খুঁজতে থাকে। এমন সময় রোদ মাহির হাতটা চেপে ধরে। তারপর রোদ মাহির বুকের উপরে মাথা রেখে বলে, কি গো, এত লজ্জা কিসের? আমি দেখলে তো কোনো সমস্যা নেই, তোমার যা আছে সবকিছুর প্রতি তো আমার একের অধিকার, তাই না? মাহির ঠোঁটের কোণে কমনীয় হাসি হেসে বলে, কারণ আপনি আমার স্বামী, আমার উপরে একমাত্র আপনারই অধিকার আছে। রোদের মুখে হাসি ফুটে। আসলে আমি এতদিন জানতাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আজকের বিশ্বাস হলো আমার ধারণাটা ভুল। সত্যি মাহি তোমার নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়ে দারুণ খুশি। আপনার খুশিতে আমিও খুশি। আমিও চাই সারা জীবন আপনার মুখে হাসি ফুটে থাকে। মাহি আবারও আঁচলটা খুঁজতে থাকে। তখনই রোদ নিজের পিঠের নিচ থেকে আঁচলটা বের করে মাহির বুকের উপরে জড়িয়ে দিল। মাহি তো কথা বলছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে লজ্জা কাজ করছে খুব। মাহি ভাবছে হাজার হোক পুরুষ মানুষ তো, তাছাড়া ব্যক্তি হিসেবে রোদ খারাপ না। আর রোদ শুরুতে যে বিহেভ করেছিল সেটা স্বাভাবিক ছিল, কারণ সে তার প্রথম স্ত্রী মোহনাকে ভালোবাসত। তাই তো সে তার জীবনে কাউকে একসেপ্ট করতে চায়নি। তবু মায়ের সম্মান রাখতে বিয়েটা করেছে। এমনই বা কয় ছেলে হয় যে মায়ের কথা মতো নিজের ইচ্ছা শক্তিকে বিসর্জন দেয়? রোদ ভাবছে মাহিকে কি বলা যায়। মাহি, একটা কথা বলবো? জি বলুন। তোমার সাথে আমার যেভাবেই হোক বিয়েটা হয়েছে, তাই না? তাই বলছিলাম কি, তোমার যদি সম্মতি থাকে তাহলে আমাদের এই সম্পর্কটাকে নর্মাল ভাবে নিতে পারি। মাহি তো পুরোই অবাক। মাহি, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। স্ত্রীর মুখে আপনি একটা সত্যি বেমানান লাগে। আপনি বললে মনে হয় অনেক দূরের মানুষ, আর তুমি বলে কাছের মানুষ মনে হয়। আমার কাছে আপনি বলাটাই ভালো লাগে। স্বামীকে আপনি বলেই সম্বোধন করা উচিত, যতটুকু জেনেছি। কিন্তু আমার তো তুমি শুনতে ভালো লাগে। মাহি এবার রোদের মুখের দিকে তাকালো, আর রোদও মাহির দিকে তাকালো। মাহি খুব লজ্জা লাগছে রোদের এইভাবে তাকানো দেখে। আচ্ছা শোনেন, তাহলে আমি তুমি করে বলার চেষ্টা করব, কিন্তু পারবো কিনা জানি না। ঠিক আছে, তোমার যখন ভালো লাগবে বলিও। রোদ কথাটা বলেই বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকল, আর মাহি রুম থেকে বেরিয়ে মায়ের কাছে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে রোদ রেডি হচ্ছে। মাহি রুমের ভেতরে ঢুকে আঁচকে রোদকে দেখছে। রোদের মনের ভেতরে মাহিকে নিয়ে জল্পনা কল্পনা চলছে। মাহিকে কেন জানি ভীষণ মিস করছে। আয়নার ভেতর দিয়ে মাহির মুখটা দেখে ঠোঁটে কোণে মুচকি হাসি এনে পেছন ফিরে থাকেন। কিছু বলবে? তেমন কিছু না, কিন্তু কিন্তু কি মাহি? বাসায় যাওয়ার জন্য মনটা ভীষণ ছটফট করছে। যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আমাকে বাবার বাসায় নিয়ে যাবেন। অনেক দিন হলো তাদের দেখিনি, খুব করে দেখতে ইচ্ছে করছে। তারা না হয় পাশান, কিন্তু আমি তো আর তাদের মতো হতে পারছি না। কখন যাবে? কালকে সকালে। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে সকালে দিয়ে যাবো, আবার সন্ধ্যের পরে নিয়ে আসবো। আচ্ছা। শার্টের হাতাটা কাঁচাতে কাঁচাতে আয়নায় নিজেকে দেখছে। চুলগুলো আশ্রয় রুম থেকে বেরিয়ে যেতে নিলেই মাহি বাঁধ ছাড়ল। কোথায় যাচ্ছেন? এখানে চুপচাপ বসে পড়ুন, নাস্তা না করে খালি পেটে
বাসা ছেড়ে কখনো বের হতে হয় না। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করার মতো কোনো কথা নেই, এমনি যাচ্ছিলাম। ও, মাহি তাহলে তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমি খেয়েই নামবো। আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি রেডি করছি। হুম, মাহি দ্রুত ভাই রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে গিয়ে রোদের জন্য নাস্তা রেডি করছে। মিনিট 5 পরে রোদ এসে চেয়ার টেনে টেবিলে বসল। মাহি নাস্তার প্লেট এগিয়ে দিল। রোদ ডিম পোচ আর একটা পরোটা খেয়ে উঠতে নিতে মাহি রোদের হাত ধরে ফেলে। মুখটা ঘুরিয়ে মাহির দিকে তাকায় রোদ। কিছু বলবে? আপনার জন্য স্পেশাল ভাবে চিকেন স্যুপ করেছি, আর সেটা না খেয়ে চলে যাচ্ছেন? আমার খিদে নেই, আমারও তুমি খেয়ে নিও। মাহির কপালে চুন মাহিকে দিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। রোদ কথাটা বলেই যাওয়ার জন্য পা বাড়িতে ও মেরে দাঁড়িয়ে পড়ে। রোদের এইভাবে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা মাহির কেন জানি ভালো লাগছিল না। রোদ পেছন ফিরে মাহির সামনে এসে হাতটা ধরে বলে, শুক্রবার হানিমুনে যাবো তোমাকে নিয়ে। হানিমুনে যাবেন কেন? আরে বিয়ের পর তো সব কপটই তা হানিমুন করতে চাই, তা আমরা বাদ যাবো কেন? আমি ছুটি নিয়ে আসবো শুক্রবার যাওয়ার জন্য, ওকে? তুমিও সব রকমের প্রস্তুত নিও, কেমন? মাহি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে রোদের মুখের দিকে তাকিয়ে থাকে। রোদ বাসা থেকে নেমে গাড়ি বের করে ভেতরে বসে সিট বেল্ট বেঁধে নিল। তারপর গাড়ি স্টার্ট দিল। মিনিট 10 ভেতরেই গাড়ি এসে থামলো অফিসের সামনে। গাড়িটা পার্কিং করে অফিসের ভেতরে ঢুকলো। কেবিনের ভেতরে ঢুকে রকিং চেয়ারের সাথে হেলান দিয়ে বসলো। মনের ভেতরে খচখচানি শুরু হয়ে গেল। মাহির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে রোদ। মাথার ভেতরে মাহিকে নিয়ে হাজারো চিন্তা। একটু পরে পিয়নের ডাকে চোখ মেলে তাকায় রোদ। আমি কি আসবো স্যার? আসো। স্যার আমাকে রফিক স্যারের সালাম জানিয়েছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। রোদ স্যারের কেবিনের দরজাটা একটু ঠেলে বলে, মেয়ে কেমিন স্যার। ইয়েস কাম, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। রোদ স্যারের মুখোমুখি চেয়ার টেনে বসলো। মাথাটা নিচু করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পরে স্যার বলল, কি ব্যাপার রোদ, তোমাকে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, তোমার মুড অফ। কি হয়েছে তোমার? যদি কোনো সমস্যা না হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। স্যার বলছিলাম যদি আমাকে কয়েকদিনের ছুটি দিতেন তাহলে অনেক ভালো হতো। তা ভাবিকে নিয়ে হানিমুন করতে যাবে নাকি? মাথায় হাত দিয়ে মাথাটা চুলকোতে থাকে রোদ। লজ্জায় একদম লাল টমেটোর মতো হয়ে গেছে রোদের গাল দুটো। কি বলবে বুঝতে পারছে না, মাথাটা তুলছে না লজ্জায়। রোদ, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো জানি তুমি বিয়ের পরে ভাবিকে নিয়ে এখনো কোথায় ঘুরতে যাওনি। কাল রাতে ম্যানেজারের সাথে তোমার ব্যাপারে আলোচনা করেছিলাম। আমিও সিদ্ধান্ত নিয়েছি তোমাকে কয়েকদিনের ছুটি দিব নতুন করে পথ চলার জন্য। তাহলে বলো তোমার কবে ছুটি লাগবে? 7 দিন দিলে কি হবে? না থাক, 10 দিন দিলাম। যাও, ভাবিকে নিয়ে এনজয় করে এসো, মনটাও ভালো লাগবে, আর কাজের প্রতি যে অন্যমনস্ক হয়েছো সেটাও ঠিক হয়ে যাবে। জি স্যার। আরে আরে, এভাবে লজ্জা পাচ্ছ কেন? ছেলে মানুষের এত লজ্জা থাকতে নেই। রোদ, আমি তোমার যাওয়ার জন্য সব বন্দোবস্ত করে দিচ্ছি। না স্যার লাগবে না, আমি নিজেই সব মেটাতে পারি। কি যে বলো না, তোমার সমস্ত খরচ অফিস বহন করবে, তাই কোনো চিন্তা না করে হানিমুন এনজয় করো। এইসবের কি দরকার স্যার? একদম বেশি বুঝবা না, এটা হলো তোমার বিয়ে উপলক্ষে আমার তরফ থেকে সামান্য গিফট। ধন্যবাদ স্যার, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, রাতের টিকিট কনফার্ম করে তোমাকে জানিয়ে দিব কবে তোমার হানিমুনে যাবে। স্যার। রোদ, এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আচ্ছা স্যার, আসছি। স্যারের কেবিন থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। পানি কলটা ছেড়ে বারবার মুখে পানি দিচ্ছে। মাহিকে ছাড়া একটু ভালো লাগছে না। শরীরটা এখানে আছে কিন্তু মনটা পড়ে আছে মাহির কাছে। অতটা ভালোবাসা মাহিকে ভাষায় প্রকাশ করার মতো না। কোনো রকমে মুখটা ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিল। ধীরে ধীরে চেয়ারের সাথে হেলান দিয়ে ফ্যানের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে। এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে হি করে হাসলো তুহিন। মুখটা ঘুরিয়ে তুহিনের দিকে তাকাইল। কি রে, তুই এভাবে হাত পা ছিটিয়ে তারপর মুখটা তুলে ফ্যানের দিকে তাকিয়ে হাওয়া খাচ্ছিস কেন? ভাবি কি রাতে ডোজ দেয়নি বুঝি? মুখটা ভেঙচি করে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রোদ। এদিকে রোদের অবস্থা দেখে তুহিন খিরখির করে হাসতে থাকে। তুহিন রোদের পাশে এসে দাঁড়িয়ে কাঁধের উপরে হাত দিতে আচমকে লাফিয়ে উঠল। আরে শালা, ভয় পাচ্ছিস কেন? আমি তোর বউ না যে এভাবে লাফিয়ে উঠতে হবে। রোদ ঠোঁটের উপরে ঠোঁট চেপে চোখ দুটো এই পাশ থেকে ও পাশ ঘুরিয়ে বলল, আরে হারামজাদা, কি করছিস তুই এসব? আমি ভয় পাবো কেন? তোর কি মাথা ঠিক আছে নাকি দিনের বেলা দুপে গিলে এসেছিস?
তুই তো দেখছি দুনিয়ার হারামি হয়ে গেছিস। দিনের বেলায় আমি ওসব খাই না, আমি ভদ্রপোলা। হো 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 করে হেসে ওঠে রোদ। তুই কি বলা ভদ্রপোলা, তা আমার জানা আছে। তা দোস্ত, কবে থেকে তুই ভদ্রপোলা হইলি? রোদ, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ দোস্ত বল। এখন না, তুই রাতে ক্লাবে আসিস, ওখানে বসি বলবো, ভীষণ জরুরি কথা। তাই নাকি? রিপা, তাহা, রুহি, রোজা এরা কি তোকে ছ্যাঁকা দিয়েছে? কি যে বলিস না। আরে হ্যাঁ, ঠিকই বলছি। আমি তো ভাবলাম তুই ছ্যাঁকা খেয়ে ব্যথা হয়ে গেছিস। রোজ, সিরিয়াস ব্যাপার, সবকিছু নিয়ে মজা করিস না, আমি ভীষণ টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, রাতে ক্লাবে দেখা করছি। হুম। তুহিন চলে গেলে খুব জোরে একটা নিঃশ্বাস নিল রোদ। সারাদিন খুব কষ্ট করে অফিস করলো আজ। বিকেল থেকে মাথাটা ভীষণ ব্যথা করছে রোদে, চোখ দিয়ে পানি পড়ছে। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই মাথায় পেইন বেড়েই চলেছে। আমার কোনো নামই নিচ্ছে না। অফিসে আর একদম থাকতে ভালো লাগছে না। খুব কষ্ট করে অফিস করলো রোদ। সন্ধ্যা 6:30 অফিস থেকে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসেই কলিং বেল চাপ দিলে কলি এসে দরজাটা খুলে দিল। ভাইজান, আপনি আজকে এত তাড়াতাড়ি চলে এলেন, শরীর কি খারাপ? তেমন কিছু না, মাথাটা একটু ব্যথা করছে। তাহলে আপনি বিশ্রাম নেন। মাহি কোথায়? আফায় নিজের রুমেই আছে মেয়েটাকে নিয়ে। আচ্ছা তুই এখন যা। রোদ প্রথমে মায়ের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আবার রাজকুমার কোথা থেকে আসলো আজ, তাও আবার এত তাড়াতাড়ি? ঠোঁটের কোণে হাসি এনে বলল, কাজ শেষ হয়ে গেছে তাই চলে এলাম। মা, আপনার শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। রোদ, তোর চোখ মুখ লাল হয়ে আছে কেন? কিছু হয়েছে? না মা, আমি ঠিক আছি। হুম। মা, মেহেদা কি মাহির কাছে খেয়েছে ও? হ্যাঁ, মেহিতা মাহির কাছে। মাহি তো মেহিতাকে ছাড়া কিছু বোঝেই না। মনে হয় দুজনের আত্মা এক হয়ে গেছে। তবে রোদ, একটা কথার উত্তর দিবি? জি মা, বলুন। মাহিকে তোর জীবনে এনে আমি কি কোনো ভুল করেছি? না মা, কিন্তু এমন কথা কেন বলছেন? এমনি বললাম। আজকে হঠাৎ কেন জানি খুব জানতে ইচ্ছে করছিল তোর কাছ থেকে, তাই তো আর দেরি না করেই তোকে জিজ্ঞেস করলাম। তোর রিপ্লে পেয়ে আমার বুকের উপর থেকে বিশাল বড় পাথরের বোঝাটা সরে গেল। আচ্ছা মা, আমি ফ্রেশ হতে যাচ্ছি। গরম লাগছে খুব, গোসলটা সেরে ফেলি। যা। ঠিক আছে মা। রোদ চলে গেলে রোদের মা জানলার এক পাশে দু হাত দিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাইরের পরিবেশটা বেশ কোলাহলপূর্ণ। সন্ধ্যার সাথে সাথে পুরো এলাকা নিরিবিরি হয়ে যায়। মাথার ভেতরটা তার কমে করে খাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আজ নিজেকে খুব অপরাধী লাগছে। আমি নিজের স্বার্থের জন্য যেটা করেছি সেটা কি ঠিক ছিল নাকি গুরুতর অন্যায় করেছি? আরমানের কাহিনী শুনলে কেমন জানি নিজেকে আর ধরে রাখতে পারি না। আবেগে আপ্লুত হয়ে যায়। সত্যিই কি সেদিন রোদের সাথে মাহির বিয়েটা দিয়ে অন্যায় করেছিলাম, নাকি যা করেছি ঠিক করেছি? আরমানের বাবা তো স্পষ্ট বলে দিয়েছিল মাহির মতো অপয়া অলক্ষ্মী মেয়েকে কখনো নিজের পুত্রবধূ করবে না। বিবাহের আসরে যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তখন সে এই সমাজের চোখে খুব খারাপ হয়ে যায়। তখন সবাই মেয়েটিকেই দোষ দিবে যে মেয়েটির নিশ্চয়ই কারোর সাথে সম্পর্ক ছিল, তাই তো বিয়েটা ভেঙে গেছে। কোনো কারণ ছাড়া তো আর বিয়ে ভাঙে না। রোদের মা সেদিন জেনে শুনেই বিয়ের প্রস্তাব রাখে। তিনি জানতো আরমানের সাথেই মাহির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু রোদ জানতো না যে মাহি সেই মেয়ে যার সাথে আরমানের বিয়ে হবার কথা ছিল। রোদ আরমানের গার্লফ্রেন্ডকে ঘৃণা করে, সবাই তো তার নামে বদনাম করেছে। সত্যিটা কখনো বলেনি, কিন্তু এখন এটা ভেবে ভয় লাগছে রোদ যখন সত্যিটা জানতে পারবে তখন আমাকে আর মাহিকে কখনো ক্ষমা করবে না। কিন্তু মাহির কোনো দোষ নেই, কারণ মাহি তো আরমানকে ধোঁকা দেয়নি। বরং আরমানের অ্যাক্সিডেন্ট হলে আরমানের বাবা নিজে থেকে বিয়েটা ভেঙে দিয়ে বলেছে তিনি বেঁচে থাকলে আরমানের সাথে মাহির বিয়ে হবে না। তাহলে মাহির দোষটা কোথায়? না, যেভাবেই হোক রোদকে সমস্ত সত্যিটা জানাতেই হবে। রোদ রুমে ঢুকেই মেরে থমকে দাঁড়ায়। মাহি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বেশ অনেকটা সময় ধরেই দরজার সাথে পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ আয়নার ভেতর থেকে রোদকে দেখতে পেয়ে পেছন থেকে তাকিয়ে বলে, আপনি কখন এলেন? এই তো মিনিট 5 মতো হলো। কি বলেন, এত সময় ওখানে দাঁড়িয়েছিলেন? কিন্তু কেন? মাথাটা প্রচুর ব্যথা করছে বিকেল থেকে, তাই তো দরজার সামনে এসে ভিতরে ঢুকে দিতেই মাথার ভিতরে চক্কর কাটতে থাকে, তাই এখানে দাঁড়িয়েছিলাম। মাহি চিরুনিটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দৌড়ে আসলো রোদের কাছে। রোদের হাত ধরে বিছানার উপরে বসলো, তারপর মেয়েটার পাশে মুখে শুয়ে দিল। আপনি এখানে শুয়ে থাকেন, আমি এক্ষুনি আসছি। মাহি দৌড়ে মায়ের রুমে গেল। মাকে সব বলার পরে মা মাহিকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলছি। মা, ডক্টর আসা লাগবে কেন?
মাহি, তুই যেভাবে বললি রোদের বিকাল থেকে মাথা ব্যথা, তার উপরে বাসায় এসে বেশ কিছুক্ষণ ঝিম দিয়ে দাঁড়িয়েছিল, তাতে মনে হচ্ছে রোদের প্রেশার হাই হয়ে গেছে। ছেলেটা এত কি যে টেনশন করে আল্লাহই জানে। মোহনা চলে যাওয়ার পরে রোদের প্রেশার সব সময় ওঠানামা করে, একটু টেনশন করলে প্রেশার হাই হয়ে যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, এত কম বয়সে এত বড় একটা অসুখ বাঁধিয়ে ফেলেছে ছেলেটা। মা, আমি তো এসবের কিছুই জানতাম না। মা, আপনি দ্রুত ডক্টরকে খবর দিন, আমি রোদের কাছে যাচ্ছি। আচ্ছা মা, যা। তবে তুই রোদের কাছে এখন ধরা দিস না যে তুই সবকিছু জানতে পেরে গেছিস, তাহলে লজ্জা পাবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি সবকিছু সামলে নিব। রুমে ঢুকে দেখে রোদ কপালের উপরে এক হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। মাহি গুটি সুটি পায়ে রোদের পাশে গিয়ে বিছানার উপরে বসলো। তারপর রোদের কপালের উপর থেকে হাতটা সরিয়ে আলতো করে টিপে দিচ্ছে মাহি। একটু পর রোদ চোখ খুলে তাকিয়ে বলে, মাহি তুমি বিশ্রাম নাও, অনেক সময় ধরে টিপে দিচ্ছ, তোমার হাত ব্যথা করছে এখন। না, একদম ব্যথা করছি না। আপনি কোনো কথা বলবেন না, চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকেন। রোদের কোনো হুঁশ নেই, মাথাটা ভীষণ করে ধরেছে। প্রায় ঘন্টাখানিক পরে রোদের মা ডক্টর নিয়ে আসবে। মাহির সাথে সাথে মাথায় ঘুমটাটা টেনে দিল। ডক্টর আবার রোদের বন্ধু হয়। রোদের প্রেশার চেক করে বলল, প্রেশার তো পুরো বেড়ে গেছে, কিন্তু এভাবে বাড়ার কারণ কি আন্টি? জানি না তো বাবা। আমি ওষুধ লিখে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে এনে খাইয়ে দিবেন। ঠিক আছে বাবা, তুমি প্রেসক্রিপশন লিখে নিয়ে যাও। ডক্টর চলে যেতে নিলেই হঠাৎ মাহির দিকে এক পলক তাকায়। মাহিকে দেখে তার চোখ কপালে উঠল। একবার আন্টির দিকে তাকায়, আরেকবার মাহির দিকে তাকায়। মাহি তো পুরো শকড হয়ে যায়। মনে মনে ভাবছে সে, আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? আন্টি এই মেয়েকে তো আমি চিনি, আপনার কি হয় সে? রোদের মা বেশ ঘাবড়ে গিয়ে বলে, এ হচ্ছে রোদের স্ত্রী। আর তুমি মাহিকে চিনো কিভাবে? মাহি নামটা শুনে পুরোটা শিওর হলো ডক্টর। তোমার সাথে তো আরমানের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের দিন আরমানের অ্যাক্সিডেন্ট হওয়াতে আরমানের বাবা বিয়েটা ভেঙে দেয়। পরে শুনলাম ওই দিনই তোমার বিয়ে হয়ে যায়, কিন্তু এটা জানতাম না যে রোদের সাথে তোমার বিয়ে হয়। টাকাওয়ালা ছেলে পেয়ে তোমার বাবা মা কত সহজে আরমানের এত বছরের ভালোবাসাকে ভুলে গিয়ে নেমো খারাপের মতো আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আর মাহি তুমি, ছি, ঘৃণা লাগছে না আরমানকে ভুলে গিয়ে অন্য পুরুষের ঘর করতে? রোদও আমার বন্ধু আর আরমানও আমার বন্ধু, আমি উভয়েরই ভালো চাই, কিন্তু তোমার মতো লৌকিকের কারণে ছেলেদের জীবন ধ্বংস হচ্ছে। মাহি তুমি এখন বুঝবে না তুমি কি হারিয়েছো। সময় একদিন বুঝিয়ে দিবে বেইমানির ফল কি। রোদ যদি জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড পরিচয় তার বন্ধুর গার্লফ্রেন্ড তুমি ছিলে, তাহলে রোদ তোমাকে কখনো ক্ষমা করবে না। মাহি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে তাকিয়ে আছে। কিন্তু সে থামার নামই নিচ্ছে না। তুমি তো প্রস্টিটিউটদের মতো ধরো আর ছাড়ো। আর মানে সব খাওয়া শেষ, তাই এখন রোদের কাছে পাড়ি দেওয়া হচ্ছে। রোদেরটা শেষ হলে আবার আরেকজনের কাছে যাবে, এভাবে চলতে থাকবে, তাই না? এবার রাগান্বিত হয়ে মাহি বলে উঠল, মুখ সামলে কথা বলবেন। সেদিন আমার কি করার ছিল? সেদিন যদি আমি আত্মহত্যার পথ বেছে না দিতাম, তাহলে কি সবকিছুর সমাধান হয়ে যেত? আত্মহত্যাটা কি সবকিছুর সমাধান? আপনি এতক্ষণ যা ইচ্ছে বলে গেলেন, চুপচাপ সহ্য করেছি, কিন্তু শেষে যেগুলো বললেন সেটা মানার মতোই না। রোদের বন্ধু বলে আপনাকে এত সম্মান করেছি, না হলে এতক্ষণে জুতা পেটা করে আপনাকে আমার এখান থেকে বের করে দিতাম। কি তোমার যত বড় মুখ হয় তত বড় কথা? এবার দেখো আমি কি করতে পারি, আর তুমি কি করে রোদের সংসার করে সেটা আমি দেখে নিচ্ছি। কথাগুলো বলেই সে চলে গেল। সে চলে গেলে মাহি রোদের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, এখন কি হবে? রোজ যদি আমাকে ভুল বোঝে তাহলে আমার কি হবে? আমার জীবনটা কি এভাবেই কষ্টে যাবে? সুখে দেখা কি পাবো না? মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারবো না। মাহি নিজেকে সামলে নে, এভাবে ভেঙে পড়লে চলবে না। বিপদ তো আসবেই, আর তাকে আমাদেরই মোকাবেলা করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, যা করার আমি করব। রোদের মা রুম থেকে বেরিয়ে গেল। মাহি তাড়াতাড়ি করে রোদের বিছানার উপরে বসলো। তারপর রোদের মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো মাহি। হঠাৎ মেহতার ঘুম ভাঙলে মাহি উঠে মেহতাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। মেহতা ডাগর ডাগর চোখে করে হাসছে। মেহতার মুখে হাসি দেখে মাহির মুখের কোণেও হাসি ফুটে উঠল। বলি এসে বলল, আপু, মেয়েটাকে আমার কাছে দিন। মাহি মেহতাকে কোলের কোলে দিয়ে বলল, মেহেতাকে নিয়ে খাইয়ে দেব, মামুনির খিদে পেয়েছে খুব। আচ্ছা আপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মেয়েটাকে খাইয়ে দিব। ঠিক আছে, তুই যা, আমি রোদের কাছে আছি। আর মাকে গিয়ে বল আমি ডাকছি। আচ্ছা আপা।
মেয়েটাকে কোলে নিয়ে রুম থেকে চলে গেল পুল। রোদের পাশে বসে এক ধ্যানে তাকিয়ে থাকে মাহি। বেশ কিছুক্ষণ পর রোদের জ্ঞান ফিরে আসলে মাহির দিকে তাকায় রোদ। বিছানা থেকে নামার চেষ্টা করলে মাহি বাঁধ সাধল। প্লিজ এখানে শুয়ে পড়েন, আপনি অসুস্থ। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বলল, না আমি ঠিক আছি। প্রায় 10 মিনিট পরে রোদের মা ওষুধ নিয়ে আসলো, ওর সাথে সুপার কিছু ফল। মাকে দেখেই হাসি দিয়ে তাকিয়ে থাকলো। রোদের মা এক পলক মাহির দিকে তাকিয়ে রোদের দিকে তাকায়। মাহি এসে মায়ের হাত থেকে ট্রেটা নিয়ে রোদের পাশে গিয়ে বসলো। মাহি তুই রোদকে খাইয়ে দে, কয়েক ঘন্টার ভিতরে ছেলেটার মুখটা শুকিয়ে গেছে। মা আপনি এত চিন্তা করছেন কেন? আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। রোদ তুই মিথ্যাগুলো খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারিস, এমন ভাবে উপস্থাপন করিস মনে হয় সবটা সত্যি। রোদ ঠিক করে হাসতে লাগলো। মা তুমি কি যে বলো, আমি আবার কখন মিথ্যা বলবো? পারে, আমি তোর মা, তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে রোদ। মায়ের চোখ কখনো ফাঁকি দিতে পারবি না। মাহি আমি যাচ্ছি, তুই রোদের খাবারও শেষ করে ঔষধগুলো খাইয়ে দিস। মা মেয়েটাকে কোলে নিয়ে গেছে, যদি আপনি একটু কষ্ট করে বলতেন যেন আমার কাছে দিয়ে যায়। বলছি। মা চলে গেলে মাহি রোদের পাশে বসে প্রথমে সুপের বাটি থেকে চামচ করে ফুল দিয়ে দিয়ে রোদের মুখে তুলে দিল। রোদ আস্তে আস্তে খেতে থাকে। কয়েক চামচ খাওয়ার পরে রোদ খেতে অনীহা প্রকাশ করতেই মাহি রগিরি মুখে রোদের দিকে তাকায়। কি সমস্যা আপনার? নিজের প্রতি এতটা কেয়ারলেস হলে কি করে চলবে শুনি? শুনি চিন্তা করতে করতে চেহারা তো মাশাল্লাহ বানিয়েছেন। আমি এ বাড়িতে আসার পরে আপনাকে যেমনটা দেখেছি আপনি আর সেরকম নেই। চোখের নিচটা কালো বানিয়ে ফেলেছেন। সারা রাত তো মনে হয় ঘুমান না। এত কি নিয়ে চিন্তা করেন? যা হওয়ার হবে, বেশি ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। শেষে আমাকেই তো আপনাকে দেখতে হবে। তার থেকে একটু নিজের প্রতি যত্নশীল। এখন আমার দিকে ড্যাপ ড্যাপ করে না তাকিয়ে খাওয়াটা শেষ করে দাও। একদম চুপ, কোনো কথা শুনতে চাই না। খাওয়া শেষ করতে হবে, এটাই ফাইনাল। মুখটা ভেঙচি গেলে মাহির দিক থেকে মুখটা সরিয়ে অন্যদিকে তাকালো। হ্যাঁ, বাইরের দিকে তাকিয়ে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু পুরোটা আপনাকে গিলতেই হবে। রূপ কপাল একত্র করে মাহির দিকে তাকায় রোদ। কি বললে তুমি? গিলতেই হবে? এটা আবার কি শব্দ? হি 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 করে প্রথমেই হেসে নিল মাহি। কারণ আগে গলাটা কাশি দিয়ে ঠিক হয়ে গেল। রোদ তো পুরোপুরি অবাক। কি বলে এইসব? গিলার শব্দটা মূলত বরিশাল লেখা। ওইও একটু একটু শিক্ষা লইছিলাম। হাঁস কিভাবে খায় দেখেছেন? না তো। এই লাইগাই তো জানেন না। হাঁসের মতো গিলতে হইবে, না গিললে চেপে ধরে মুখের ভেতরে দিয়ে দেবো আর সোজা পেটে চলে যাবে। ওরে বাবা, কি বলছো এসব? আমার কি রাক্ষস মনে করছো? আমি খাবো না। দেখি তুমি আমার কিভাবে গেলাও। মাহি নিজের মাথায় নিচে চুল করছে। এখন কি হবে? দেখুন আপনি গিলঠুকু, আপনি খেয়ে নিন। ঔষধ খাওয়ার সময় হয়ে এসছে। এই তো ভূতের মুখে রাম নাম। রেসপেক্ট করে কথা বলার জন্য থ্যাংক ইউ। হয়েছে, এত সম্মান করা লাগবে না। আমি যেমন আছি সেটাই ভালো। মাহি কথা বলা থামিয়ে রোদের মুখের ভিতরে সুপের চামচ ঢুকিয়ে দিল। রোদ তো পুরোই হতবাক হয়ে তাকিয়ে থাকে। ভাবছে মেয়েটা কত ডেয়ারি, সবকিছু বেশি বোঝে। পরে আবার নিজে নিজে হাসলো যে এমন নেই তার জীবনে দরকার। রোদের খাওয়া শেষ হলে মুখটা টাওয়াল দিয়ে মুছে ওষুধগুলো খাইয়ে দিল। খাওয়া শেষ হলে রোদকে বিছানার উপরে শুয়ে দিল। একটু পর কলি এসে বলল, করছে তাই আজকে আমার কাছে থাক, কাল সকাল আপনার কাছে। তাছাড়া রোদ ভাইজান তো সুস্থ হয়নি। আপনি চুপচাপ এখানে শুয়ে পড়েন। রোদ মাহির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ওভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? চোখটা নামিয়ে মাথাটা নিচু করে তাকিয়ে বলল, এমনি তাকিয়ে আছি। আচ্ছা মাহি, কি মেহেদা কি খেয়েছে? ও, তোমার কাছে রাখলেই তো পারতে। আমি তো রাখতেই চেয়েছিলাম, কিন্তু কলি এসে নিয়ে গেছে। আপনি অসুস্থ তাই। তাছাড়া মেহেতা নাকি এখন গেছে। আপনার শরীর এখন কেমন? এখন অনেকটা ভালো লাগছে। ও, তাহলে আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে। রোদ বিছানার সাথে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে। মাহি মাথাটা একটু ঝিমঝিম করছে, মনে হচ্ছে দুনিয়াটা গোল গোল করে ঘুরছে। আচ্ছা আপনি এত কথা বলেন কেন বলুন তো? চুপ করে শুয়ে থাকতে পারেন না? ঘুম না আসলে কি করে ঘুমাই বলো তো? মানলাম আপনার ঘুম আসছে না, কিন্তু চুপচাপ তো থাকতে পারেন। আচ্ছা এই যে মুখে তালা মারলাম, আর কোনো কথা বলবো না। তুমি জিজ্ঞেস করলেও বলবো না। আমি কি আপনাকে কথা বলতে মানা করেছি নাকি?
শরীরটা ভালো না, তাই একটু বিশ্রাম নিতে বলছি। আর আপনি বাচালের মতো বকবক করেই যাচ্ছেন। তার মানে আমি বাঁচাল? মানে ওই তো কি, আপনি একটা বাচাল। রোদ মুখে হাত দিয়ে হাসতে থাকে। হঠাৎ রোদের ফোনটা বেজে উঠল। ফোনটা ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল। রোদ ইশারায় মাহিকে ফোনটা দিতে বলে। মাহি ফোনটা হাতে নিতে প্রচন্ড পরিমাণে ভয় থরথর করে কাঁপতে থাকে। মাহি এক ধ্যানে ফোনের স্ক্রিনের উপরে তাকিয়ে থাকে। নাম্বারটা আরু নামে সেভ করা। মাহি বুঝতে পারলো আরমান কল দিয়েছে, কারণ রোদ আরমানকে আরু বলেই ডাকে। মাহি কি বলো, মোবাইলটা দাও, কল তো বেজেই চলেছে। মাহি হতবাক হয়ে আমতা আমতা করে বলে,